দেশি বিদেশি দক্ষতা আর অভিজ্ঞতার মিশেল পদ্মা সেতু 14 দেশের প্রকৌশলগত জ্ঞানের পাশাপাশি জটিলতা কাটাতে ব্যবহার বিশ্বাসের মেধা। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ 5টি দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সহায়ক পরিবেশ ও অধিক মুনাফাই কারণ দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা। মিল মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও বাজারে কার্যকর হয়নি সরকারের দেয়া চালের দাম। বস্তায় বেড়েছে 200 থেকে 350 টাকা। এবং জার্মানিতে লাগামহীন করোনা পরিস্থিতি। 27 ডিসেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু। ভাইরাস নিয়ন্ত্রণে থাকায় উল্টো চিত্র অস্ট্রেলিয়ায়। বড়দিন আয়োজনে ব্যাপক প্রস্তুতি। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অর্থ নিজেদের হলেও 14 দেশের প্রকৌশলগত অভিজ্ঞতায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। নকশা জটিলতা কাটাতে বিশ্বসেরা মেধা ব্যবহার করা হচ্ছে প্রতিটি কাজে। করোনা পরিস্থিতি সামলে সামনের দিনগুলোতে আরও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানব এহসান জুয়েলের রিপোর্টে। দৃশ্যমান পদ্মা সেতুর সবগুলো স্প্যান বিশ্বের সামনে তুলে ধরেছে মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা। জনগণের টাকায় দেশের সেতু। তবে এই সেতুর পেছনে কাজ করছে দেশি বিদেশি হাজারো মানুষের দক্ষতা। সেতুর কাজ শুরুর আগে থেকে জানা ছিল সহজ নয় পদ্মার মতো খরস্রোতা নদীতে নির্মাণ কাজ। বিশ্বসেরা প্রকৌশলগত জ্ঞান ও অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে কঠিন ও জটিল এই নির্মাণ কাজে। বাংলাদেশ সেতু বিভাগের অধীনে নির্মাণের ঠিকাদারি কাজ করছে চীনের মেজর ব্রিজ কোম্পানি। তবে নির্মাণ কাজের শুরু থেকে তদারকির কাজ করছে 14 দেশের মেধা। সেতুর বিভিন্ন কাজে পরামর্শক দলে কাজ করা দেশগুলো হলো বাংলাদেশ, নিউজিল্যান্ড, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ফিলিপাইন। মূল সেতুর পরামর্শক কমিটিতে কাজ করা 11 সদস্যের মধ্যে আছেন 6 জন বাংলাদেশি এবং 5 জন বিদেশি। প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পরামর্শক যোগ দিচ্ছেন বলে জানালেন সেতু সচিব। আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে ড্যাক বসানো শেষ করা। তো সেখানে কনসালটেন্টও এসে গেছে। আমরা আশা করি তারা আসলে জনবল বিদেশিও আরও বাড়বে। কনসালটেন্ট কিছু বাইরে ছিল, তারা দেশের বাইরে থেকে তারা ইন্টারমিডিয়েট কাজ করছিল। 2015 সালে সেতুর 22টি পিলারে নকশা জটিলতা দেখা দিলে বিশ্বসেরা 10টি প্রতিষ্ঠান এর সমাধানে কাজ করে। শেষ পর্যন্ত 1.5 বছর সময় নিয়ে তারা এর সমাধান করে। দেশি বিদেশি সেরা মেধাগুলোকে যুক্ত করা হচ্ছে প্রকল্পের কাজে। যখনই কোনো জটিলতা তৈরি হচ্ছে কিংবা কোনো পরামর্শের প্রয়োজন হচ্ছে তখনই সংশ্লিষ্ট দেশের বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে। লক্ষ্য, স্বপ্নের এই প্রকল্পের কাজের মানে কোনো আপোষ নয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে ঢাকা ভাঙা যশোর রেল লাইন নির্মাণ কাজ। এটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে দেশে নতুন মাত্রা যোগ হবে, সেই আশায় দিন গুনছেন দক্ষিণাঞ্চলের মানুষ। প্রশাসন বলছে পদ্মা সেতুর সাথে একযোগে রেল লাইন শুধু দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের জন্য নয়, দেশের জন্য আশীর্বাদ নিয়ে আসবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে সমানতালে কাজ চলছে ঢাকা ভাঙা যশোর রেল লাইনের নির্মাণ কাজ। ঢাকা বিভাগের 6 জেলায় বিদ্যমান স্টেশন ছাড়াও কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা ও শিবচরেও যাত্রীদের সুবিধার্থে নতুন 6টি রেল স্টেশন স্থাপন করা হবে। ঢাকা সিটি কর্পোরেশন মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের 87টি মৌজার উপর দিয়ে 172 কিলোমিটারের এই রেল পথটি নির্মিত হচ্ছে। এতে দারুণ খুশি স্থানীয়রা। ভালো হইব, আমরা তাড়াতাড়ি ঢাকা যাইতে পারবো, আসতে পারবো। মালা ক্রয় করে না খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবো, খুব তাড়াতাড়ি হবে, মানে খুব ভালো হবে। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াত করেন মাদারীপুরের উপর দিয়ে। এটি চালু হলে আলোকিত হবে দক্ষিণাঞ্চল, সেই আশায় দিন গুনছেন স্থানীয়রা। আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, যাতায়াতের সুবিধা হবে, ঢাকা থেকে মাল না নেওয়া সুবিধা হবে এবং কাঁচামালও নিত্য নিয়ে বেচা যাব। আমরা মনে করি এই দক্ষিণবঙ্গ আলোকিত হয়ে যাবে এই রেল লাইনের জন্য।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে পরিবর্তন আসবে বলে মনে করেন জেলা প্রশাসক। যে কোনো কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট ওয়ার্কই মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধন করে, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন করে, মানুষের চিন্তাধারার পরিবর্তন করে, এবং এইগুলো করে আমার মনে হয় যে আমরা মাদারীপুর খুব দ্রুতই একটি ডেভেলপড জেলা হিসেবে আমরা দেখতে পারবো। 35,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেল লাইনের জন্য 25,000 কোটি টাকা ঋণ দিয়েছে চীন সরকার। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। যুক্ত রয়েছেন বুয়েটের 7 জন বিশেষজ্ঞ অধ্যাপক। সময় সংবাদ, মাদারীপুর। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনার কারণে আবারও বাড়ল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। বই উৎসব না হলেও 31 ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে নতুন বই। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। আর শিক্ষাবিদরা বলছেন, এলাকা ভেদে করোনা পরিস্থিতি বিবেচনা করে খুলে দেয়া যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ক্ষতি পোষাতে প্রয়োজনে বাড়ি বাড়ি যাবেন শিক্ষকরা। মহামারী করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে 17 মার্চ প্রথম দফায় বন্ধ করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হয় তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে দফায় দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ। চলতি মাসের 19 তারিখে এই ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই আবারও 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় ছুটির মেয়াদ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে এভাবে দফায় দফায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় এক অনিশ্চিত জীবনের দিকে শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষার্থীর মনোযোগ নেই পড়াশোনায়। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিভিন্ন পন্থায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও শতভাগ শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে না। বন্ধের মধ্যে পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। এটা আমাদের শিক্ষা জীবনে একটা বিরাট ধরনের প্রভাব পড়তেছে। অনলাইন ক্লাস আসলে কয়জন করতে পারে? আশায় তো পড়েই না, কোনোভাবেই পড়ানো যায় না। এজন্যই আমরা যাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা খুলে দেওয়া হোক। একটা রেস্ট্রিকশনের ভিতরে স্কুল খুলতে পারে, সে বাচ্চাদের আশানুরূপ যে পড়াশোনা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। নিয়মের মধ্যে স্বাভাবিক হওয়া উচিত। দীর্ঘদিন ধরে সরাসরি ক্লাসে না আসায় শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে করোনামুক্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ শিক্ষাবিদদের। কোথায় কোন জায়গায় করোনার সংক্রমণ এখনো তেমন হয়নি, তার ভিত্তিতে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। সেগুলো যদি দারিদ্র পীড়িত এলাকা হয়ে থাকে, এদের কথা চিন্তা করে অন্তত খোলা উচিত। এদিকে প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসব হলেও এবার করোনার কারণে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। তবে প্রধানমন্ত্রী 31 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। 1 জানুয়ারি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা। বিকল্প ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা ভাবছে সরকার। কেন্দ্রীয়ভাবে বই বিতরণটা হবে না, এবার বই উৎসব হয় না, এটা হবে না। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। আমরা বইটা দিব স্কুলে প্রত্যেক ক্লাসের বাচ্চাদের অভিভাবকদের হাতে। অভিভাবকরা স্ব ক্লাসের বইগুলো নিয়ে যান। টিচারদের দিয়ে আমরা তাদের বাড়ি বাড়ি হোমওয়ার্ক দিয়ে শিক্ষা কর্মকর্তা, আমার শিক্ষকরা তাদের স্ব ক্লাসটার অনুযায়ী তারা পাঠদান কার্যক্রমটা চালু রাখবে আর কি। করোনা মহামারী শুরু হবার পর গত মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পিএসসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অটোপাসের সিদ্ধান্ত নেয় সরকার। মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে গতবারের চেয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইউএনডিপির রিপোর্ট বলছে, হাসপাতালের শয্যা সুবিধায় ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, শয্যার সুযোগ সব রোগী সমানভাবে পাচ্ছেন না। সেই সঙ্গে ভাবাচ্ছে চিকিৎসক ও সহায়ক জনবলের তীব্র সংকটও। বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের চেয়ে হাসপাতালে বাংলাদেশের মানুষের শয্যা সুবিধা বেশি। বাংলাদেশে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8টি শয্যা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তানে রয়েছে 6টি করে শয্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকলেও শয্যার সুযোগ সমানভাবে পাচ্ছেন না সব এলাকার রোগী।
বরিশালের যে হাসপাতাল যেগুলো আছে সেগুলো যতটুকু শয্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে চট্টগ্রামে। আবার আপনার খুলনায় যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে ঢাকা শহরে। এই যে বৈষম্য, প্রপার হেলথ ইমপ্রুভের প্রথম কন্ডিশন হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল বেডস এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল স্টাফস। তবে চিকিৎসকের তীব্র সংকটের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনেও। ভারতে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8.6 জন চিকিৎসক আছেন, বাংলাদেশে এই সংখ্যা 5.8। 50,000 থেকে 60,000 চিকিৎসক এখন বেকার, এবং প্রত্যেক বছর এই বেকারত্বের সাথে আরও নতুন করে পাশ করা অসংখ্য চিকিৎসক যুক্ত হচ্ছে। তো এখন আসলে আমরা যদি এই চিকিৎসকদেরকে কাজে লাগাতে চাই তাহলে আমাদের পদ তৈরি করতে হবে। নার্স, ওয়ার্ড বয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ সহায়ক জনবল না বাড়ালে চিকিৎসক ও শয্যার সুবিধা কাজে আসবে না বলেও মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিচার চাইতে এসে আদালতের বারান্দায় যেন বিচার প্রার্থীকে বছরের পর বছর ঘুরতে না হয়, সেজন্য বিচারপতিদের নজর রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে মামলা জট কমাতে আরও বেশি বিচারক নিয়োগ দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট জাতিকে কলঙ্কমুক্ত করেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর গণমানুষের বিচারের অধিকার নিশ্চিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর 2017 থেকে টানা চতুর্থবারের মতো পালিত হচ্ছে সুপ্রিম কোর্ট দিবস। করোনা মহামারীর কারণে শুক্রবার সীমিত আকারে ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিবসটি উদযাপিত হয়। বিচার ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গেল 48 বছর জাতির ক্লান্তিলগ্নে সংবিধান রক্ষা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে আসছে সুপ্রিম কোর্ট। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সুপ্রিম কোর্টের সেই সব অকুতোভয় মাননীয় বিচারপতিগণকে যারা বন্দুকের নলের কাছে নথি স্বীকার না করে এবং নিজেদের বিবেককে বিকিয়ে না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এ সময় বিচার চাইতে এসে বিচার প্রার্থী মানুষের যেন ভোগান্তি না হয় তা নিশ্চিত করতে বিচারপতিদের সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিচারকদের খেয়াল রাখতে হবে বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের প্রতি দেশের জনগণের আস্থা আরও সুসংগত করতে বিচারকদের পার্সোনাল কমিটমেন্ট অপরিহার্য। আর দেশের আদালতগুলোতে বিচারক সংকটের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় বিচারক স্বল্পতার কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়, সুবিচার অন্তরায় হয়। অন্যদিকে বঙ্গবন্ধু খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারে সুপ্রিম কোর্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আইনমন্ত্রী। বিচার বিভাগ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এর মাধ্যমে গোটা বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতারও পরিচয় ফুটে উঠেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য 61 পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। শুক্রবার বিকেল 4টায় গণভবনে বসে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নেন। 61 পৌরসভায় নৌকা মার্কায় দলীয় মনোনয়ন পেতে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে থেকেই এই বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত করা হয়। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার 5টি দেশ বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। সিভিল এভিয়েশন বলছে, সহায়ক পরিবেশ ও মুনাফা দেখেই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী তারা। বিশ্লেষকদের মত, এতে যেমন দেশে বিনিয়োগ বাড়বে তেমনি কম খরচে ভ্রমণের সুযোগ হবে যাত্রীদের। বিস্তারিত হাজরা শিউরির রিপোর্টে। আকাশপথে বৈশ্বিক যাত্রী প্রবৃদ্ধির হার যেখানে 5%, সেখানে প্রতি বছর বাংলাদেশের যাত্রী বাড়ছে 8.5%, আর পণ্য পরিবহন বাড়ছে 10% হারে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটার সমীক্ষা অনুসারে 2036 সালে বিশ্বে আকাশপথে যাত্রী দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে বাড়বে 3.5 গুণ। অন্যতম এভিয়েশন হাব হিসেবে তাই বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখাচ্ছে অনেক এয়ারলাইন্স।
লোকসান দেখিয়ে 2009 সালে বন্ধের এক যুগ পর আবারও ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইরান, ইরাক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী বছরেই আগ্রহী এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালাতে পারবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আমাদের যে একটা ভাইব্রেন্ট মার্কেট আছে এবং আমাদের যে বাইরের অপারেটরদের অপারেট করার জন্য সহায়ক একটা নীতিমালা বলেন, রেগুলেশন বলেন যে আমাদের আছে, এই সব কিছু মিলেই আসলে অন্যান্য বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। যে এক্সপেট্রিয়েটে বাইরে থাকেন তাদের কিন্তু প্রচুর আসা যাওয়া আছে। সো ব্রিটিশ এয়ারওয়েজের মতো তারাও আগ্রহ প্রকাশ করছে, শুধুমাত্র তাদের নিজের দেশে না, সেখান থেকে তার অনওয়ার্ড বিভিন্ন দেশেও তারা ক্যারি করে নিয়ে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশ ফ্লাইট বন্ধ রাখলেও করোনার মধ্যে সফলভাবে ফ্লাইট চালাচ্ছে বাংলাদেশ। বেশি এয়ারলাইন্স এলে বাড়তি ভাড়া নিতে পারবে না এয়ারলাইন্সগুলো। অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বাংলাদেশে বেড়েছে, সাথে সাথে কিন্তু বাংলাদেশে একটা বাংলাদেশি কমিউনিটি সারা বিশ্বে এখন ছড়িয়ে আছে। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ এখন কিন্তু এভিয়েশন বিশ্বের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। বেশি এয়ারলাইন আসে বা যাতায়াতের যদি পথ সুগম হয়, এডিশন হলে ফেয়ার কমে যাবে। 11টি কার্গো অপারেটর সহ 39টি বিদেশি এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে। শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আকাশপথে বছরে 80 লাখ যাত্রী বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন আরও 2329 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 3,20,000 ছাড়িয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন আরও প্রায় 2,09,000 মানুষ। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন 1,78,00,000-এর বেশি। এদিকে শুক্রবার বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে প্রায় 12,000 মানুষের। আক্রান্ত হয়েছেন 6.5 লাখের বেশি। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিল, রাশিয়া, ইতালি, জার্মানি, মেক্সিকো সহ বিভিন্ন দেশে। এ অবস্থায় আবারও লকডাউন সহ কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশগুলো। সেই সঙ্গে চেষ্টা চালাচ্ছে দ্রুত টিকা কার্যক্রম শুরু করার। জার্মানিতে লাগামহীন করোনা ভাইরাস পরিস্থিতি। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পর এবার দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে আগামী 27শে ডিসেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে লকডাউনের কঠোরতার মধ্যেও বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। প্রথম ঢেউয়ের চেয়েও অধিক শক্তিশালী করোনার দ্বিতীয় ঢেউ। এমন অবস্থায় সাধারণ জার্মানদের মতো শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। সরকার কিন্তু এই 16ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি 2021 পর্যন্ত হার্ড লকডাউনে চলে গেছে। কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এমন পরিস্থিতিতে বড়দিনের পরই আগামী 27শে ডিসেম্বর থেকেই দেশটিতে শুরু হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে 80 বছরের বেশি প্রবীণ সহ তাদের সেবাদানকারীদের টিকা দেওয়া হবে। জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা BNT162b2কেই এগিয়ে রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকার খবরে খুশি সাধারণ মানুষ। টিকা কার্যক্রম শুরু করাটা একদম সঠিক সিদ্ধান্ত, আমি স্বাগত জানাই। যেহেতু আমি নিজেই স্বাস্থ্যসেবায় কর্মরত আছি, আমি জানি করোনার কি ভয়াবহ অবস্থা। প্রবীণদের আবাসস্থলে ভ্যাকসিন দেওয়া শুরু হলে মৃতের সংখ্যা কমে আসবে। এদিকে করোনার বর্তমান বেসামাল অবস্থার জন্য আঙ্গেলা ম্যার্কেল সরকারের অদূরদর্শিতা ও অদক্ষতাকেই দায়ী করছেন দেশটির বিরোধী দল সহ রাষ্ট্রবিজ্ঞানীরা। আগামী 27শে ডিসেম্বর থেকে পুরো জার্মানি জুড়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হলেও 8.5 কোটি মানুষের এই জার্মানিতে সবাইকে একসাথে টিকা প্রদানের আওতায় আনা সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে মাত্র 11 থেকে 13 মিলিয়ন ডোজ প্রদানের ক্ষেত্রে সবার সহমর্মিতা, সহযোগিতা এবং সংহতির আশা প্রকাশ করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এবং রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে ভিন্ন চিত্র অস্ট্রেলিয়ায়। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে যেখানে ভাটা পড়েছে উৎসব আয়োজনে, সেখানে বড়দিন আয়োজনে ব্যস্ত অস্ট্রেলিয়া। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক সময়ের মতোই এবারও বড়দিন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন দেশটির সাধারণ মানুষ। এর ফলে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। করোনা ভাইরাসের শৃঙ্খলে বদ্ধ পুরো বিশ্ব, কিন্তু অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের মতো সিডনির চিত্র পুরোপুরি ভিন্ন। করোনা ঠেকাতে বিভিন্ন দেশ যখন দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের পথে হাঁটছে, ঠিক তখন বড়দিন উপলক্ষে দল বেঁধে শপিং মলের পথে সাধারণ অস্ট্রেলিয়ানরা।
এমন পরিস্থিতিতে নিজেদের ভাগ্যবান মনে করছেন অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। একই সঙ্গে করোনা ভাইরাস সামাল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। I think it's really exciting. It's been a crazy year and we didn't know whether, I didn't know whether we would be able to go to the mall and go shopping at Christmas time. তবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের মতে শুরু থেকেই সচেতনতার ফল পাচ্ছে সাধারণ অস্ট্রেলিয়ানরা, কিন্তু যে কোনো মুহূর্তে মহামারী মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে ইতালির রাজধানী রোমের সর্ববৃহৎ ভিত্তোরিও কাঁচা বাজারে ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব কাঁচা বাজারের ওপর পড়েছে বলে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই এই অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে শঙ্কা বাংলাদেশি ব্যবসায়ীদের। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমের সর্ববৃহৎ পিয়াৎসা ভিত্তোরিও কাঁচা বাজারে মাছ, মাংস, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সবই আছে, নেই শুধু ক্রেতা। এখানকার ৮০% দোকানই পরিচালনা করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এই ব্যবসায়ীরা এখন চরম হতাশায়। লোকজনের চাকরি বাকরি নাই, অনেক দূর থেকে এখানে বাজার করতে আসতে পারতেছে না। ডাউন হয়ে গেছে, মালের দাম অনেক কমে গেছে, ব্যবসা নাই বললেই চলে। ক্রেতা নেই, বিক্রি কম, ফলে ব্যবসায়ীরা মুনাফার চেয়ে পুঁজি রক্ষাতেই ব্যস্ত। প্রতি বছর বড়দিন সামনে রেখে যে বিপুল পরিমাণ মাছ বিক্রি হতো, তাও এবার তলানিতে। অন্যান্য বছর তুলনায় এই বছর মনে হয় এরকম হবে না মনে হয়, কারণ লোকজন তো বেরোতে পারতেছে না স্বাভাবিকভাবে। বেচা কিনা বলতে অনেকটা কমে গেছে, এর আরো কমে যাবে। কাস্টমার খুব কম, সেলস কম আগের চাইতে। এরপর মানুষ একটু আতঙ্কের মধ্যে থাকে, বিশেষ করে মানুষের হাতে টাকা পয়সা নাই, অনেকের চাকরি নাই। রোম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ১৩০টি বাজার রয়েছে। এছাড়াও আছে বেশ কিছু অস্থায়ী বাজার। শাহী বাজারগুলোর মধ্যে ভিত্তোরিও বাজারটি দ্বিতীয়, কিন্তু করোনার কারণে বিশাল এই স্থায়ী কাঁচা বাজারটির 10টি প্রবেশদ্বারের মধ্যে মাত্র একটি খোলা রাখা হয়েছে প্রবেশের জন্য, অপর একটি রাখা হয়েছে বের হওয়ার জন্য। শুধু এই কাঁচা বাজারই নয়, রোমের সকল বাজারেই করোনার কারণে মন্দাভাব দেখা দিয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনা সংক্রমণে থমকে গেছে বিশ্ব শ্রম বাজার, যার মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাকরি হারানো সহ নানা চ্যালেঞ্জের মুখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 4 লাখ কর্মী। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুখবর মিলবে না। এমন অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ও মানব পাচার বেড়ে যাওয়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত। যে টাকাগুলো ছিল আমরা তো প্রথম 2 মাসই শেষ করে ফেলেছি, 10 মাস চলতেছে, আমাদের কোনো ওরকম অর্থ নাই। ছুটি কাটাতে দেশে আসায় করোনার কারণে কর্মস্থল মালয়েশিয়ায় ফিরতে পারেনি সাভারের জসিমউদ্দিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ছুটি কাটাতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারেননি প্রায় 1.5 লাখ প্রবাসী। অপরদিকে মহামারীর কারণে চাকরি হারিয়ে প্রায় 3.5 লাখ কর্মী দেশে ফিরেছেন। এছাড়া আরও 1 লাখের বেশি কর্মী ভিসা প্রক্রিয়া শেষে বিদেশে যাওয়ার অপেক্ষায়, যাদের দিন কাটছে নানা অনিশ্চয়তায়। আমি আসছিলাম করোনার আগেই, কষ্টটা একটু টের পাইনি, কয়েক মাস, 3 মাসে আমার বাসা ভাড়া দিতে পারতেছি না। কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। যদি যেতে না পারি তাহলে আমরা দেশে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। করোনায় থমকে যাওয়া সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, ওমান সহ বাংলাদেশের নির্ভরশীল শ্রমবাজারগুলোতে কোনো সুখবর নেই। এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স প্রবাহে ক্রমেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে কোনো বড় ক্রাইসিসের সময় তার আগের বছর থেকে ক্রাইসিসের বছরে রেমিটেন্সের ফ্লোটা বেশি থাকে, কিন্তু ক্রাইসিসটা যখন শেষ হয়ে যাবে তখন রেমিটেন্স ফ্লোটা কিন্তু আগের মতো আসবে না। অন্যদিকে বেকারত্বের চাপে প্রবাসে চাকরির লোভে মানব পাচারকারীদের পাল্লায় পড়ার আশঙ্কা তাদের। যারা ইতিমধ্যে এসেছে করোনা চলাকালীন সময়ে, তাদের প্রায় 90% আবারও বিদেশে যেতে চায়। যদি তাদের এখানে যথাযথভাবে প্রস্তুত করা না হয় তাহলে লেবার ট্রাফিকিং এর সমূহ সম্ভাবনা থাকে। তবে করোনা সংকটেও নতুন বাজারের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ সচিব। ক্রোয়েশিয়া, উজবেকিস্তানের মতো নতুন নতুন কিছু ক্ষেত্র করেছে, ওখানে লোক যাওয়ার সংখ্যা হয়তো লক্ষ লক্ষ বা হাজার হাজার হবে না। রেমিটেন্সের যেরকম রেকর্ড ছুঁয়েছে, কিন্তু এটা আবার পাতাল ছুবে এরকম আমি মনে করি না। দেশে ফেরা কর্মীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
করোনা পরিস্থিতির পরেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার। এই জন্য শিগগিরই দুদেশের যৌথ পরামর্শক কমিটির বৈঠক করারও চিন্তা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। যতবার আমাদের এই মালয়েশিয়া বাজারটা আটকেছে, আমাদের কোনো কারণে আটকায়নি, এটা ওদের কারণেই আটকেছে। নতুন মন্ত্রী আসার পরে আমরা অলরেডি একটা অফিসিয়াল মিটিংও করেছি এবং এই অফিসিয়াল মিটিংয়ের নেক্সট স্টেপ হলো ওনারা যখন তারিখ দিবে আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করব। স্টিকিং পয়েন্টস যেগুলি আছে সেই পয়েন্টসগুলি আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে নেব। সিন্ডিকেট যে আকারে ছিল আগে সেই আকারে কিন্তু আমরা কোনো মতেই আমি মন্ত্রী থাকতে কিন্তু আমি যাব না। দেশের বিভিন্ন স্থানে এই মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও সুগার মিল চত্বরে স্থানীয় সংসদ সদস্য 2020-21 অর্থ বছরের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। মিল কর্তৃপক্ষ জানায় পঞ্চগড় ও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় এবার ঠাকুরগাঁও সুগার মিলে 1,53,000 মেট্রিক টন আখ মাড়াই ও 10,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে পুরাতন যন্ত্রপাতি দিয়ে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছেন কর্তৃপক্ষ। 54তম মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহেও। কারখানা কর্তৃপক্ষ জানায় এই মৌসুমে 1,60,000 মেট্রিক টন আখ মাড়াই ও 10,400 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় 400 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল শুরু করেছে 2020-21 মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। 5 মাসের 15 কোটি টাকা বকেয়া রেখে চিনিকলটি নতুন করে চালু হওয়ায় অনেকটা সংশয়ের মধ্যে রয়েছেন মিলের শ্রমিক কর্মচারীরা। তবে চিনিকলটির আধুনিকায়ন প্রয়োজন বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য ও চিত্রে রিপোর্ট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 10,692 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে আখ মাড়াই। এই মৌসুমে জয়পুরহাট, শ্যামপুর ও মহিমাগঞ্জ এই 3টি চিনিকলে মাড়াই করা হবে 1,62,000 মেট্রিক টন আখ। আখের অভাবে গত মৌসুমে মাত্র 41 দিন পর মাড়াই কার্যক্রম বন্ধ হলেও এবছর 108 থেকে 110 দিন চালু রাখার আশাবাদ মিল কর্তৃপক্ষের। তবে এক্ষেত্রে চিনিকলটির আধুনিকায়নের তাগিদ দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা। কিছু মেশিন মিলটা যদি আধুনিকায়ন করা যেত তাহলে হয়তো বা আরও ক্যাপাসিটি অনুযায়ী মাড়াই করা যেত এবং মিলের পারফরমেন্স আরও ভালো হতো। এদিকে গত 5 মাস বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে পড়েছেন মানবিক সংকটে। এমন পরিস্থিতিতে মাড়াই শুরু হলেও সামনের দিনগুলোতে বেতন হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিগত 5 মাস যাবৎ আমরা বেতন ভাতা পাচ্ছি না। বেতন ভাতা না পাওয়ায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দিশেহারার মধ্যে জীবনযাপন করছি। চিনিকলের স্থায়ী অস্থায়ী অন্তত 500 শ্রমিক কর্মচারীর 15 কোটি টাকা পাওনা পরিশোধের জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন শ্রমিক নেতারা। শ্রমিক ইউনিয়ন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে শ্রমিক কর্মচারীরা ধর্ণা দিচ্ছে, আমরা তাদেরকে কোনো মতো বুঝ দেই। সরকারের প্রতি আকুল আবেদন, আমাদের যে পাওনা দিয়ে আছে এই পাওনা দিয়ে অতি তাড়াতাড়ি যাতে পরিশোধ করে। জয়পুরহাট চিনিকলের গোডাউনে গত মৌসুমের উৎপাদিত 1,126 মেট্রিক টন চিনি এখনো অবিকৃত অবস্থায় মজুদ আছে, যার বাজার মূল্য 6,75,63,000 টাকা। সময় সংবাদ, জয়পুরহাট। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের মানুষের জনজীবন। আবহাওয়া অফিস জানায় চলতি মাসের শেষে এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের আলো ফুটলেও কনকনে বাতাস আর ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢাকা পড়ায় পঞ্চগড়ে গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। গরম কাপড়ে শীত নিবারণ না করতে পেরে একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। এদিকে সপ্তাহখানেক ধরে রাজশাহীতেও বাড়ছে শীতের তীব্রতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। চলতি মাসের শেষে তাপমাত্রা আরও নিচের দিকে নেমে আসার আভাস দিচ্ছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এ মাসের শেষের দিকেও একটি শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি 2টি শৈত্যপ্রবাহ
হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে। ঘন কুয়াশায় বইছে কনকনে ঠান্ডা, এতে স্থবিরতা ঠাকুরগাঁওয়ের জনজীবনে চলে এসেছে। এই মুহূর্তে টাঙ্গুন ব্রিজ এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, যাব তার কাছে। জানেন যে ঠাকুরগাঁয়ের যে উত্তরের যে জেলা, সেই জেলা ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁয়ে কিন্তু শীত প্রতিনিয়তই বাড়ছে। আমরা যেটি লক্ষ্য করছি যে টানা 2 থেকে 3 দিন ধরেই শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা যেহেতু ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিস নেই, সেই কারণে আমরা কথা বলেছি এখানকার যে কৃষি বিভাগ আছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই আবহাওয়ার তাপমাত্রা মেপে থাকেন। আমরা গতকালকেও কথা বলেছি, আজকেও কথা বলেছি যে আজকের সকাল 6টায় তারা তাপমাত্রা মেপেছেন। তারা যে জিনিসটা জানিয়েছেন যে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু উঠানামা করছে। তবে তারা যেই জিনিসটি বলছেন 8 থেকে 10 ডিগ্রির মধ্যে কিন্তু যদি তাপমাত্রা উঠানামা করে, তাহলে কিন্তু মৃদু যে শৈত্যপ্রবাহ তা কিন্তু বিরাজ করে। আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে কিন্তু যেভাবে ঘন কুয়াশা ছিল, সেই ঘন কুয়াশাটা কিন্তু এখন তেমনটা নেই। তবে শীতের যে কনকনা যে অনুভূত, তা কিন্তু অনুভূত হচ্ছে। এতে করে সাধারণ মানুষ এবং ছিন্নমূল মানুষ যারা আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। এই অবস্থাতে তারা শীত বস্ত্রের অভাবে অনেকটাই জুবুথুবু হয়ে পড়েছে। তবে এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করব যে একজন পথচারী আছে তার সাথে কথা বলার জন্য, যে আসলে এই শীতের যেই আবহাওয়া, সেই আবহাওয়াটা আপনি একটু বলবেন যে শীত কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আসলে আজ আমি ঢাকা থেকে আসছি, এখানে আত্মীয়ের বাসা বেড়াতে আসছিলাম, কিন্তু আসার পরে আমরা জানি যে উত্তরবঙ্গে অনেক শীত, কিন্তু এখানে এত শীত এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। এবং এই শীতের কারণে আমার হাত পা জমে যাচ্ছে। আর আমি সকালে জগিং করি, তো জগিংয়ে বেরিয়ে দেখলাম যে প্রচণ্ড শীত। এবং এই শীতে মানুষের এত দূর, যারা বিশেষ করে পথ শিশু এবং যারা হতদরিদ্র, তাদের অবস্থা খুবই করুণ এবং মানবেতর জীবনযাপন করছে। তো যারা বিত্তশালী আছে সমাজে এবং যারা আমরা মোটামুটি সামর্থ্যবান, আমার মনে হয় সবার এই মুহূর্তে এগিয়ে আসা উচিত। এবং এই শৈত্যপ্রবাহে যদি এদের কষ্ট, এটা বলার মতো না আসলে। যে ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে একজন পথচারী যিনি বলছিলেন যে শীতের যে বর্ণনা দিচ্ছিলেন, ঠিক তেমনই কিন্তু ঠাকুরগাঁয়ের সত্যিকার অর্থে যে শীতের যে তাপমাত্রা প্রতিনিয়ত যেভাবে উঠানামা করছে, সেই অবস্থাতে সাধারণ যারা মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে ঠাকুরগাঁয়ে এই শীতের কারণে রোগী চাপ কী ধরনের তারা সামলাচ্ছেন। তারা যে জিনিসটি বলছেন যে শীতে কিন্তু সবচেয়ে বেশি বয়োবৃদ্ধ এবং শিশুরা যারা আছে, তারা কিন্তু প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন এবং তারা কিন্তু হাসপাতালমুখী হচ্ছেন। তবে সবচেয়ে বেশি শিশুরা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য যে শীতজনিত রোগগুলো আছে, সেই শীতজনিত রোগে। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীত, এবং সেই শীতের কারণে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। তো এই অবস্থার মধ্য দিয়েই কিন্তু চলছে ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন শীত পরিস্থিতির সবশেষ খবর। শুক্রবার ছুটির দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়ার পদ্মা তীরের শীতের রাতে ইলিশ খাওয়ার ধুম পড়ে। ককশিটের বরফে সংরক্ষিত তাজা ইলিশ তাৎক্ষণিক ভেজে পরিবেশন করা হয়। ইলিশের স্বাদ নিতে রাজধানীর ঢাকাসহ নানা অঞ্চল থেকে ভোজন বিলাসীরা ভিড় করেন এখানে। পদ্মা সেতুর কারণে এই ভিড় আরও বেড়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। বড় বড় ইলিশ কাটা হচ্ছে। পছন্দের পদ্মার ইলিশ বেছে নিয়ে কাটা ধোয়ার পরই খাবার উপযোগী করতে তুলে দেওয়া হয় চুলায়। তেলে ভেজে গরম গরম পরিবেশনা। রাতে যেন ইলিশের উৎসব চারিদিকে। স্বাদ নিতে উপচে পড়া ভিড় পদ্মা তীরের হোটেলগুলোতে। সুপার এক্সপ্রেস ওয়ে সড়কে দ্রুত চলে আসা যায় বলে রাজধানী সহ নানা অঞ্চল থেকে সপরিবারে বা বন্ধুদের নিয়ে দলে বলে এখানে ইলিশের স্বাদ গ্রহণ করতে আসেন। ফ্যামিলি সকলেই আসছে আজকে পদ্মা ইলিশ আনন্দ ভোজ করব। ইলিশ দেখায়, যেটা আমাদেরকে বাছাই করে নিতে হয়। তো নেওয়ার পরে ওরা কেটে ওরা এখানে ভাজি করে, তারপর আবার লেজের একটা ভর্তা করে স্পেশাল, যেটার জন্য আমাদের আসলে স্পেশাল এখানে আসা। মামার ইলিশের
একটা স্পেশাল টেস্ট আছে, স্বাদে অতুলনীয়। টাটকা গরম গরম ইলিশ ভাজা খাচ্ছি, অর্ডার করেছি, খাবো একটু পরে, খুব ভালো লাগছে। কনকনে শীতে হোটেলগুলোতে রাতভর চলে ইলিশের বেচাকেনা, নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যেহেতু এটা হওয়াতে আমাদের বেচাকেনা বেড়ে গেছে, এই জন্য দেখা গেছে আমরা অনেক খুশি। আর এখানে যারা পর্যটক এরও খায় অনেক তৃপ্তি পায়। ইউনিফর্মের সাদা পোশাকে বিভিন্নভাবে আমাদের পুলিশের এখানে ডিপ্লয়মেন্ট আছে, যাতে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করে থাকি। পদ্মার 1.5 কেজি ওজনের ইলিশ খাবার উপযোগী করে বিক্রি হচ্ছে এখন 1500 টাকায়। 1 মাসের ব্যবধানে 12টির স্থলে হোটেল হয়েছে 23টি। প্রতিদিন বিক্রি হচ্ছে শত শত ইলিশ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের আলদির বিখ্যাত মাঠা পান করতে প্রতিদিন সকালে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে আসেন মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সেখানকার খবর আমরা জানবো, যোগ দেব তার সঙ্গে। শীতে এই ভোরের আলো ফোটার আগেই কিন্তু এরকম ভিড়, বিভিন্ন অঞ্চল থেকে এরা আসছেন মাঠা খাবার জন্য। এবং এটি কিন্তু বিক্রমপুরের এই আলদিতে ঐতিহ্যবাহী যে কমল মাঠা বলে, যে কমল ঘোষ নামে এক মধ্যবয়সী লোক, তিনি কিন্তু সকাল থেকে এই মনে মনে এই মাঠা তৈরি করছেন, সেগুলো মুহূর্তেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং কোয়ার্টার লিটার বিক্রি করছেন 25 টাকায়, হাফ লিটার 50 টাকায় এবং 1 লিটারের বোতল বিক্রি করছেন কিন্তু 100 টাকায়। সেগুলো অনেকেই মাঠা খেয়ে কিন্তু আবার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। এখানে নারায়ণগঞ্জ থেকে এসছেন এক বোন, তিনি তার অনুমতি ব্যক্ত করবেন। আমরা নারায়ণগঞ্জ থেকে অনেক দূর থেকে এসেছি, আর শুনেছি এখানকার আলদির মাঠা নাকি অনেক ভালো, কমল ঘোষের মাঠা, এই জন্য আর কি আসা এত দূর থেকে, এত কনকনে শীতে, এই জন্যই। ভাই, আপনি তো ঢাকা থেকে এসেছেন, তো আপনি এত দূর থেকে কেন এই শীতে মাঠা খেতে আসছেন? শুনলাম কমল ঘোষের মাঠা অনেক বিখ্যাত, তো না টেস্ট করলে তো হয় না, এই জন্যই আসা। তো দেখি, খাইতেছে এখন, ঠিক আছে, ফ্যামিলির জন্য নিয়ে যাব। তো নেক্সট যদি ভালো হয়, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন সবাইকে বলবো যাতে আইসা একটু অন্তত টেস্টটা করতে আসে। রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ অনেক এলাকা থেকে এসছেন বিভিন্ন বয়সী, এবং আমরা অনেকে দেখছি যে পরিবারেও এসছেন, শিশুরা এসছেন। এবং এই যে কমল গেঞ্জি পরা, তিনি কিন্তু একটি ছোট টঙের মধ্যে দাঁড়িয়ে বসে তিনি মাঠা বিক্রি করছেন। আবার এখানে পিছনে কিন্তু তার মাঠার আরও অনেক সরঞ্জামাদি রয়েছে। যখনই এই মাঠার পাতিল শেষ হয়ে যাচ্ছে, আবার তিনি পেছন থেকে মাঠা তৈরি করে রেখেছেন, সেগুলো নিয়ে আসছেন। আবার মাঠারও নতুন নতুন করে নিয়ে আসছেন। প্রচুর মাঠা তার বিক্রি হয় প্রতিদিন। এবং এই দৃশ্য কিন্তু শুধু আজকের নয়, প্রতিদিনই এখানে গাড়ি বাইক নিয়ে শত শত ক্রেতা আসেন মাঠা খাবার জন্য। তা আমরা এই কমল ঘোষের থেকে জানবো তার অনুমতি। কমল ঘোষ, আপনার এই মাঠা এত জনপ্রিয় কেন? জনপ্রিয় হলেও মাঠা আমার শ্বাসবাতার জন্য, হয়তো মানুষ মুখে রুচি পায়, এই জন্য আসে দূরের থেকে। আর আরো এমনি আমার উচিলা আরো 27টা দোকান হয়েছে, ওই হিসাবে ওইখানে আমার বিক্রি হলে তারা বিক্রি করতে পারে, এছাড়া বিক্রি করতে পারে না, কারণ মুখে রুচি পায় না, ওই জন্য বিক্রি করতে পারে না। কমল বলছিলেন যে তার মাঠার রুচি বেশি থাকার কারণেই বিভিন্ন অঞ্চল থেকে মাঠা পান করবার জন্য আসেন। এবং এই তার দোকানকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে আরও 8টি মাঠার দোকান হয়েছে। কিন্তু তিনি বলছিলেন যে সেই মাঠার দোকানগুলো বসে থাকে, যখনই তার মাঠা শেষ হয়ে যায় তখন তারা বিক্রি করতে পারেন। এবং তিনি এইখানে যে ভোর হবার আলো ফোটার পরপরই কিন্তু এখানে মাঠা নিয়ে বসেন। এবং আমরা যখন এসেছিলাম তখন এই ভোরে কিন্তু অন্ধকার আচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন ছিল, তখনও এরকম ভিড় ছিল। এখনো কিন্তু ভিড়, মাঠা খেয়ে কিন্তু চলে যাচ্ছেন এবং আবার অনেকে বাসার জন্য নিচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে অনেকে চলে গেলেও কিন্তু ভিড় লেগেই আছে। এবং এইটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী মাঠা অনেক এলাকায় মীরকাদিম সহ বিভিন্ন অঞ্চলে রয়েছে। কিন্তু এই যে আলদিতে এই মাঠা বিক্রির এইটা কিন্তু এত ব্যাপক জনপ্রিয় হয়ে গেল বছর 3 ধরে। তো যত সময় যাচ্ছে আরও কিন্তু এই জনপ্রিয়তা বাড়ছে। এবং কমল ঘোষ, তিনি কিন্তু 30 বছর ধরে মাঠা বিক্রি করেন, কিন্তু তার মাঠা কিন্তু এত জনপ্রিয় প্রথমেই হয়নি। এই অঞ্চলে বলছিলেন যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে কোনো অকেশনে এখানে এসছেন এবং তার মাঠা খেয়ে পছন্দ করেছেন। এরকম জানাজানি হওয়ার পরে কিন্তু এই মাঠা বিক্রির যে এই ভিড়টা বেড়ে যায়। এবং প্রতিদিন তিনি বলছিলেন যে ভোর থেকে শুরু করে 8টা থেকে 9টাও যায়, কিন্তু ভিড় কমে না।
এবং অনেকে যারা আছেন এই নতুন প্রজন্মের তারা কিন্তু ভোর রাতেই রওনা হয়ে চলে আসেন এই মাঠা খাবার জন্য। এবং আমরা দেখছিলাম যে এই মাঠার এই টং দোকানটি ঘিরে যেমন মানুষজন, একটু দূরে কিন্তু গাড়ি পার্কিং, অনেক গাড়ি জমে গেছে, সেখানে অনেক বাইক আছে। এবং আমাদেরকে বলছিলেন কেউ কেউ যে তাদের একটি গ্রুপ এসছেন, আরেকটি গ্রুপ পথে আছেন এবং এই আগে থেকেই প্রস্তুতি যে তাদের এখানে মাঠা খাবার জন্য আসবেন। এবং এই 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 যে মাঠা যে তৈরি হচ্ছে, আপনারা দেখছেন যে পাশেই যে মাঠা বড় বড় যে পাত্র, সেই পাত্রগুলো থেকে কিন্তু মাঠা যে ভরছেন, গ্যালনের মধ্যে ভরে কিন্তু এই যে মাঠাগুলো বোতলে ভর্তি করা হচ্ছে এবং বোতলে করে কিন্তু বিক্রি হচ্ছে। এবং পরিচ্ছন্ন পরিবেশ এবং এই বোতল প্রক্রিয়াটি রাখবার জন্য তারা বলছেন যে ফ্রেশ ওয়ান টাইম বোতল তারা কিনে নিয়ে আসছেন এবং সেই বোতলে করে কিন্তু মাঠাগুলো বিক্রি করেন। এবং কমল ঘোষ একা পাচ্ছেন না বলে তার সঙ্গে কিন্তু আরও 8-10 জন লোক এখানে এই মাঠা বিক্রির সঙ্গে তাকে সহায়তা করছেন। এই মুন্সিগঞ্জের আলদিতে যে কমল ঘোষের বিখ্যাত মাঠা, সেখানকার ছিল সর্বশেষ ইমদাদ। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। তিনি জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের আলদির মাঠা খেতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ভিড় করছেন, তারই সবশেষ খবর। পরিকল্পিতভাবে সরবরাহ বন্ধ রেখে দেশব্যাপী চালের বাজার অস্থির করে তুলেছেন মিল মালিকরা। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে চালের দাম বস্তায় বেড়েছে 200 থেকে 350 টাকা পর্যন্ত। পাইকারদের অভিযোগ, অর্ডারের টাকা নিয়েও চাল দিচ্ছে না মিলাররা। এই অবস্থায় শুল্ক তুলে দিয়ে আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরামর্শ পাইকারি ব্যবসায়ীদের। মিল মালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চালের দর বেঁধে দিয়েও বাজারে তা কার্যকর করতে পারেনি সরকার। উল্টো পাইকারি পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া 51 টাকা 50 পয়সার প্রতি কেজি সরু চালের দাম ওঠে 55 টাকা আর 45 টাকা কেজির মাঝারি চালের দর ওঠে 49 টাকা। মিল মালিকদের লাগাম টানতে ব্যর্থ হওয়ায় আমনের ভরা মৌসুমে আমদানির পথে হাঁটছে সরকার, কিন্তু তাতেও থামছে না মিল মালিকদের দৌরাত্ম্য। 3000 টাকা 2950 টাকা অন্যান্য মিনিকের দাম নিচ্ছে। তারপরে আমরা ঘর তো চালাইতে হইব, এখন তো খালি ঘর নিয়ে বসে থাকা যাবো না। তারপরেও মনে করেন আমরা অর্ডার দিছি, কিন্তু আজকে দেই কালকে দেই, এরকম করে আজকে 15 দিন হয় ঘর ফাঁকা নিয়ে বসে আছে, মাল দিচ্ছে না। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 55 টাকা থেকে প্রতি কেজি মিনিকেট চালের দাম উঠেছে 62 টাকায়। 28 চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায় আর মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকায়। দাম বাড়াতে মিল মালিকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ পাইকারদের। মিলে থাকলে তো আর 2 দিন পরে আর বস্তা 100 টাকা বাড়ে, নিজের লাভ তো সবাই বোঝে। কম কম দিলে আমাদেরও দিল, আবার সে আবার করলো, 2 দিন পরে আবার বেশি দামে দিল। অটো মিলগুলো আছে তাদের তো এই বাজারটা তাদের হাতে জিম্মি করা। সরকার বলে যে আমরা যে শুল্কটা ব্যাটটা উঠাই দিলাম, এই কথাটা বললেই মনে করেন যে কোনো মিল মালিকেরা এটা এমনি বাজার চলে আসবে, কমে আসবে। কেন বাইরে চাইলে আসলে বাইরে চাইলে আপনি কেজিতে বাংলাদেশের সাথে ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স হয়ে যাবে। খাদ্য মন্ত্রণালয় বলছে ইতোমধ্যে 1 লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে বলে আশা করছে খাদ্য মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে নতুন আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। বিক্রেতারা বলছেন শীত ও কুয়াশার কারণে সরবরাহ কমায় এর কারণ। এদিকে শীতের সবজিতে সয়লাভ বাজার দামও নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করছেন হরিপদ সাহা। এবছর পেঁয়াজের পরই বাজারে আলুর দাম হুহু করে বাড়তে থাকে। যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়ার এ প্রবণতা কমাতে সরকারের নানা সংস্থার তৎপরতার পর বেঁধে দেওয়া হয় সব পর্যায়ে আলুর দামও। তারপরও খুচরা বাজারে নির্ধারিত 35 টাকা কেজি দরে আলু মেলেনি। আশা করা হচ্ছিল নতুন আলু বাজারকে ঠান্ডা করবে, তবে শীত ও কুয়াশায় কমতে থাকা আলুর দাম আবারও বেড়েছে। বাজার 3 দিন আগে কম ছিল, বর্তমান বাজার একটু বেশি। এখন আমরা ব্যস্ত আছি এখানে 230 টাকা পাল্লা, 3-4 দিন আগে বেচি 200 টাকা পাল্লা। কুয়াশার কারণে হয়তো মাল উঠতে আসে না, ব্যাপারীরা মাল আনতে আসে না, এই কারণে মালটার দাম আরো বৃদ্ধি পাইছে। বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম এখনো খুব একটা কমেনি। বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। পুরানো দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকা আর আমদানির পেঁয়াজের কেজি 35 থেকে 40 টাকা। আমদানি করা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা আর আমাদের দেশিরা বিক্রি হচ্ছে 43-44, মাথায় 50 টাকা সর্বোচ্চ ভালোটা। কাঁচা বাজারে সবচেয়ে স্বস্তি শীতকালীন সবজিতে। সব রকম সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। বেগুন কিনলাম 20 টাকা কেজি, সিম 25 টাকা। কারওয়ান বাজারে তো অনেক কম,
বাইরের তুলনায়। আমাদের আশেপাশে যে সকল বাজার আছে ওই সকল বাজারে আমরা মানে অনেক কিছুর ডাবল দাম। গত সপ্তাহে টমেটো যদি বলেন যে এটা হয়তো 130-140 টাকা, এটা 90 টাকা নেমে আসছে। সবজির দাম কমলেও পাইকারি আর খুচরা বাজারে দামের ফারাক এখনো বিস্তর। মালের ভিতরে তো কোয়ালিটি আছে, যেমন এটা হলো ভালো মাল, ভালোটা ভালো দাম, নর্মালটা নর্মাল দাম। আমার এই দোকানটা ভাড়া আছে মাসে 1000 টাকা, প্রতিদিনই 1000 টাকা ভাড়া। দুইটা স্টাফের বেতন হলো 1200 টাকা দৈনিক। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দাম আরও কমবে বলে মনে করেন বিক্রেতারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে তেঁতুলিয়া হাটে আছেন সহকর্মী এমআর রকি, যাব তার কাছে। রকি। ধন্যবাদ এমদাদ। ভোর সকাল থেকে প্রান্তিক চাষিরা কিন্তু তাদের উৎপাদিত যেসব সবজি এসব পাইকারি আড়তে তুলছেন এবং শীতের এই ভর মৌসুমে কিন্তু সবজির সরবরাহটা বেড়েছে। বিশেষ করে পাতাকপি, ফুলকপি, অন্যান্য সব ধরনের সবজিরই কিন্তু সরবরাহ ব্যাপক লক্ষ্য করছিলাম আমাদের এই পাইকারি আড়তে। তবে আমরা যেটা লক্ষ্য করছি যে সরবরাহ বৃদ্ধি হওয়ার পর থেকে কিন্তু সবজির দর প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমে গিয়েছে। তবে আমরা আজকে যে আড়তে রয়েছি পাইকারি হাটে, এখানে ফুলকপির সরবরাহটা ব্যাপক পরিমাণে হয়ে থাকে। তো গেল সপ্তাহে যে ফুলকপি এখানে বিক্রি হয়েছিল 12 থেকে 13 টাকা পর্যন্ত, আজকের বাজারে এসে কিন্তু সেটা 60 টাকা থেকে 8 টাকা সর্বোচ্চ দরে বলছে। তো এই হঠাৎ এইভাবে নিচের দর নেমে যাওয়ার কারণে যারা উৎপাদন করেন বিশেষ করে চাষিরা, তারা কিন্তু বলছেন যে হঠাৎ এরকম দরে নেমে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন এবং সবজির দর কমে যাওয়ার কারণে কিন্তু তারা তাদের দিক থেকে কিন্তু আর্থিক ক্ষতির কথা বলছেন। আমরা একজন সবজি চাষির সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি এই যে কি নিয়ে এসেছেন? জি, কিনতে এসেছি মাল কিনতে এসেছেন। জি। আজকের দর কেমন? আজকের দর 10, 11, 8 পিস। এর আগে কত ছিল? এর আগে ছিল 15, 16, 18। জি। যেমনটি বলছিলেন এরকম ফুলকপির দাম আগে ছিল 15 থেকে 18 টাকা পর্যন্ত, কিন্তু আজকে সেটা 8 টাকা থেকে 10 টাকা বা সর্বোচ্চ 10 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির কথাও যদি বলি, আলু এখানে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। এছাড়া রয়েছে পাতাকপি বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 10 টাকা। সিম বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা সর্বোচ্চ দরে। সব সবজিরই কিন্তু দরের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছিলাম অনেকটাই পড়ে গিয়েছে এবং সরবরাহ বাড়ার কারণে একদিকে যেমন দর কমেছে, অন্যদিকে কিন্তু এসব পাইকারি আড়তে দূরের পাইকার না আসার কারণে দরের একটা ছন্দপতন আমরা এখানে বরাবরই লক্ষ্য করি। এবং যারা স্থানীয় সবজি চাষি তারা বলেন যে দূরের পাইকাররা মাঝে মধ্যে আসেন, আবার অনেক সময় স্থানীয় পাইকাররা তারা জোটবদ্ধভাবে সবজিগুলো কেনার কারণে তাদের এই আর্থিক দিক থেকে তারা কিন্তু ক্ষতির মুখে পড়েন। তবে ন্যূনতম বাজার না থাকার কারণে কিন্তু সবজি চাষিরা এই মৌসুমে এসে কিন্তু তারা উৎপাদনের সাথে তাদের যে ব্যয়ের খাত তা কিন্তু মিলাতে পারছেন না। তারা বলছেন যে এবছর কিন্তু কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে তাদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত দর এই জায়গায় কিন্তু বড় ধরনের একটা হোঁচট খাচ্ছেন। আমরা একটু, আপনি কি নিয়ে এসেছেন? ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপি নিয়ে এসেছেন, কত করে এখানে বিক্রি করলেন? বিক্রি হয়নি, আমি বিক্রি করবো এখন, কেবল আসলাম। কত করে দাম বলছে? 10 টাকা 12 টাকা দাম করছি। 10 টাকা 12 টাকা। এই যে দর আগে কত ছিল? টাকা দাম কম ছিল, আরো আগে বেশি ছিল। আগে বেশি ছিল, এর আগে এখন কমে গিয়েছে। কমে গেছে। হ্যাঁ, যেমন বলছিলেন যে সবজির দরের ক্ষেত্রে এরকম প্রত্যেকটা বাজারে কিন্তু একরকম ছন্দপতন হয়েছে এবং এই বাজারের কারণে তারা যে উৎপাদন করে থাকেন তারা বলছেন যে একটা বাজারের নজরদারি থাকা দরকার। কারণ এই মৌসুমগুলোতে কিন্তু প্রান্তিক চাষিরা তারা উৎপাদন ভালো হলেও কাঙ্ক্ষিত দরের জায়গায় তারা কিন্তু হোঁচট খান এবং প্রত্যাশিত দর না পাওয়ার কারণে উৎপাদনে তাদের যে উৎসাহ তা কিন্তু হারিয়ে যায়। এবং আমরা যেটা লক্ষ্য করছিলাম যে এই হাটগুলোতে সবজির, বিশেষ করে শীতের যেসব সবজি রয়েছে এই সবজিগুলো কিন্তু গত 10 দিনের ব্যবধানে 10 থেকে 15 টাকা 20 টাকা পর্যন্ত দর নেমে গিয়েছে এবং এই নেমে যাওয়া কিন্তু প্রান্তিক এই পর্যায়ে রয়েছে, কিন্তু শহরের হাটগুলোতে কিন্তু তুলনামূলক এর কোনো ব্যত্যয় ঘটেনি এবং প্রতিটা কেজি প্রতি 10 থেকে 15 টাকা বা 20 টাকা পর্যন্ত দরের কিন্তু একটা ফারাক রয়েছে শহর এবং এই প্রান্তিক হাটগুলোতে। এর ফলে যারা সবজি চাষি তারা বলেন যে এই প্রান্তিক হাটে তারা যে একটা মধ্যস্বত্ব ভোগীর যে দৌরাত্ম্য, তারাই কিন্তু তাদের এই মুনাফাটা তুলে নিয়ে চলে যান এবং এই মুনাফাটার জায়গায় একটা তাদের চাষিদের পকেটে যদি যায় তাহলে তারা কিন্তু তাদের উৎপাদনের যে খরচ বা উৎপাদন করার যে আগ্রহ তা কিন্তু আরো বৃদ্ধি হয় এবং বরাবরই এই জায়গাগুলোতে কিন্তু নজরদারি আমরা প্রশাসনের খুবই কম লক্ষ্য করি এবং প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আদায়ের যেসব
দপ্তর রয়েছে এদেরও কোনো নজরদারি আমরা এখানে খুবই কম দেখতে পাই, তাদের কোনো নজরদারি থাকে না। এবং প্রান্তিক হাটগুলোতে কিন্তু খুব ভোর সকাল থেকে কিন্তু এই সব কেনা বেচা হয়। এই ভোর সকালে কিন্তু প্রশাসনের কোনো কর্মকর্তাদের আমরা লক্ষ্য করতে দেখি না। এর ফলে কিন্তু এক ধরনের কিন্তু যারা মজুদদারি বা যারা প্রান্তিক সবজি চাষি যারা এখানে পাইকারি কেনা বেচা করেন তাদেরই একটা কারবার চলে। ফলে প্রকৃত বাজার ব্যবস্থাটা কিন্তু একরকম এই ব্যবসায়ীদের দখলেই থাকে। এতে ন্যায্য দর না পাওয়ার অভিযোগ করছেন এখানকার যারা সবজি চাষি রয়েছেন। তো এমদাদ, এই ছিল নওগাঁর এই তেঁতুলিয়া হাটের সবজি বেচা কেনার খবর আমার কাছে। জাতীয় দিবস ঘিরে রঙিন সাজে সেজেছে কাতার। রাতের সৌন্দর্য উপভোগ করতে রাজধানীর দোহা সহ বিভিন্ন সিটিতে ভিড় করছেন পর্যটকরা। ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাথাপিছু আয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতার। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের নগরী এখন দোহা। 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে সুউচ্চ দালান কোঠা, রাস্তাঘাট, পার্ক, শপিং মল সহ পুরো কাতার সেজেছে রঙিন সাজে। রাতের এই সৌন্দর্য দেখতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রাত্রের ভিউটাও দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য আমরা সবাই রাত্রের ভিউটা দেখার জন্য বাইরে হয়েছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ঘুরতে এসেছি। কাতারে শ্বাস রব বিরাজ করতেছে। আমরা এখানে রাতের সৌন্দর্য দেখার জন্য আসছি আম্মাবুর সাথে, আর এখানে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এনজয় করতেছি। আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে রাতের সৌন্দর্য দেখতে আসছি এবং আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে। ফুটবল বিশ্বকাপের এখনও 2 বছর বাকি থাকলেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা তৈরি হয়েছে দেশটির নাগরিক ও অভিবাসীদের মধ্যে। কাতারে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব ইমারত। সময় সংবাদ, দোহা, কাতার। ইউরোপের প্রতিটি শহরের মতো স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়ও উদযাপন হবে ক্রিসমাস, কিন্তু করোনার কারণে নেই তেমন কোনো আমেজ। কিছুটা ভাটা পড়েছে আনন্দ উৎসাহে। সবাই অপেক্ষায় ভ্যাকসিন গ্রহণ করে সুদিন দেখার। স্কটল্যান্ডের এডিনবরা থেকে নাজবুল আহসান শামীমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে এবারের বড়দিনের আয়োজন একেবারেই ভিন্ন। স্কটল্যান্ডবাসী নানা বিধিনিষেধের মধ্যেই উদযাপন করবে এবারের বড়দিন, তাই আলোকসজ্জাও গেলবারের তুলনায় কম। ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এডিনবরার সবচেয়ে ব্যস্ত সড়ক প্রিন্সেস স্ট্রিট। প্রতি বছর এ সড়ককে ঘিরে এডিনবরাবাসী বড়দিন উদযাপনে মেতে ওঠেন, কিন্তু এবারে এখানেও পড়েছে ভাটা। For example, we have here the charity. এই প্যান্ডামিকের কারণে আমরা যারা প্রবাসে আছি আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। সুপার মলগুলোতেও নেই আলোকসজ্জা। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকেন বিক্রেতারা। সীমিত পরিসরে বড়দিনের আয়োজন হলেও আসার কথা হলো স্কটল্যান্ডে করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। 8 ডিসেম্বর মঙ্গলবার থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রয়োগ। সকলে প্রত্যাশা করছেন এই ভ্যাকসিন প্রয়োগে বিশ্ব মুক্ত হবে করোনা নামক মহাসংকট থেকে এবং ফিরে আসবে আবার প্রাণচঞ্চল, এই প্রত্যাশা সকলের। স্কটল্যান্ডের এডিনবরা থেকে নাজমুল হাসান শামীম, সময় সংবাদ। আবার অন্যান্য প্রসঙ্গ। পরিবেশ আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি উঁচু টিলাভূমি ধ্বংস করে আখাউড়া আগরতলা নির্মাণাধীন ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের মাটির যোগান দিচ্ছেন স্থানীয় অসাধু ঠিকাদাররা। দিনে দুপুরে এসব পাহাড়ি মাটি কেটে নিলেও পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে অনেকটাই নীরব। তবে সময় সংবাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। জুয়েলুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্যের রিপোর্ট। দিনে দুপুরে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের জন্য উপজেলার দক্ষিণ মিনারকুল গ্রামের উঁচু পাহাড়ি ভূমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। এসবের পেছনে কাজ করছে এক শ্রেণীর ভূমিক্ষেকো ঠিকাদার। দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব পাহাড়ের এমন করুণ ধ্বংসযজ্ঞ চলতে থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন। আখাউড়া রাজীব ভাই জায়গাটা কিনে নিয়ে হয়তো মাটিটা ইন্ডিয়া বাংলা যে রেললাইন হইতেছে, রেললাইনের যে মাটিটা কাজে লাগাইতেছে। উন্নয়নের নামে এই পাহাড়কে কেটে ফেলা, পাহাড়কে ধ্বংস করা, প্রকৃতিকে ধ্বংস করা, এটা অবশ্যই আমি মনে করি যে এটা একটা আইন বিরোধী কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটি আইনের আওতায় আনবে আমরা বিশ্বাস করি। তবে পাহাড় কাটা খারাপ উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাহাড় কাটলে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং পাহাড়ের যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে যাবে। পাহাড় কাটা
আমি সঠিক জানি না, আমাকে বলো না, আমি খেয়াল করি। কিন্তু অভিযুক্ত ঠিকাদারের দাবি পাহাড় নয়, নিজের ভিটি জমি কাটছেন তিনি। জমি আমার, আর এখানে কোনো পাহাড়ি জমি কাটা হইতেছে না। এখানে ইন্ডিয়ান রেলের সরকারি কাজ, এগুলিতে কোনো ফসল হয় না, এই জন্য এগুলা জলাশয় করা। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে স্থানীয় প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার নলেজে আসে নাই এখনো, আপনার কাছ থেকে শুনেছি, এটা আমরা অতি দ্রুত এই জায়গাটা ভিজিট করব। আইনে নিষিদ্ধ আছে পাহাড়ি ভূমি কাটার বিষয়, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আখাউড়া সীমান্ত অঞ্চলে অন্তত অর্ধশতাধিক পাহাড় ও ফসলি সমতল ভূমি উজাড় করে গভীর খাদে পরিণত করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মুন্সিগঞ্জের বাওয়া মৎস্য আড়তে ইলিশের সমারোহ, এছাড়াও পদ্মার হরেক রকম তাজা মাছে ভরা। কুয়াশা ও কনকনে শীতে জেলেরা নৌকা বোঝাই করে প্রতিদিন মাছ নিয়ে আসেন। দেশীয় মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত জানব নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পৌষের ভোরে মাছ ভর্তি জেলে নৌকার ভিড় বাওয়া আড়তের পাশে। ভ্যান সহ নানাভাবে মাছগুলো নেওয়া হয় আড়তে। পদ্মার ইলিশ, পাঙাশ, রুই, আইড়, বোয়াল, রিটা সহ নানা রকমের মাছ। ভোরের হাটে 29টি আড়ত আর 150 বিক্রেতা এভাবেই দেশীয় তাজা মাছের পসরা সাজিয়ে বসে। হাট ডাকে বিক্রি হচ্ছে মাছ। আশপাশের হাট বাজারের খুচরা বিক্রেতা আর রাজধানী সহ নানা এলাকা থেকে আসা শৌখিন ক্রেতাদের ভিড়। আর মাছের সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। প্রতিদিনকার মাছ প্রতিদিন পাওয়া যাইতেছে, এই জন্য মনে করেন এখানে আসি। পদ্মা থেকে ধরে এখানে আনে টাটকা পাওয়া যায়, দামে একটু সাশ্রয় হয়। ইলিশ বড় সাইজটা 900 থেকে 950 টাকা, আর 700-800 গ্রাম 700 থেকে 750 টাকা, আর পাঙ্গাস 1000 টাকা 900 টাকা কেজি। আপনার আইড় মাছ, চিতল মাছের কেজি উঠতেছে 1000-1200 টাকা, তারপর রিডা মাছের কেজি উঠতেছে 1500 টাকা। আধুনিকায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে আড়তদাররা বলছেন, পদ্মা সেতু দেখতে নানা স্থান থেকে লোকজন আসে, এখন আর জায়গার সংকুলান হচ্ছে না। পদ্মা সেতু দেখতে নিয়ে বহু লোক আসতেছে, সরকার সে বিষয়ে ওগুলো আবেদন আমাকে জায়গাটা একটু বাড়াই দেয়, কারণ আমরা খুব অসুবিধার মধ্যে আছি। অর্ধ শতাব্দী প্রাচীন এই হাটে প্রতিদিন 2 ঘন্টায় বিক্রি হয় কোটি টাকার মাছ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশীয় প্রজাতির মাছের সরবরাহ বাড়ায় রাজশাহীর পাইকারি বাজারে কমেছে সব ধরনের মাছের দাম। এই মুহূর্তে নওদাপাড়া মাছের আড়তে আছেন রাকিবুল হাসান, যোগ দেব তার সঙ্গে। রাকিব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর নওদাপাড়া যে মাছের বাজারটি রয়েছে, আমরা সেখানে ভোর থেকেই আছি। যেটি দেখছি যে আসলে শীতের কারণে রাজশাহীর এই মাছের বাজারে কিন্তু খানিকটা দেরিতে আসলে বাজার বসছে, এবং সেই তুলনায় কিন্তু অন্যান্য যেই দিনে আমরা দেখেছি মাছের যেমন সরবরাহ থাকে সেটি কিন্তু আসলে কমেছে। এখানকার যারা পাইকারিরা আছেন, মাছের ব্যবসায়ীরা আছেন, সাধারণত জেলেরা একটু বেলা গড়িয়ে একেবারে ভোরে ভোরে কিন্তু আসলে মাছ ধরেন না, যার কারণে মাছটা কিন্তু আনতে আসলে বাজারে নিয়ে আসতে কিন্তু দেরি হয়। যেহেতু রাজশাহীর এই নওদাপাড়ার শহরের এই প্রান্তে যেই মাছের বাজারটি, সেটিতে মূলত রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর, দুর্গাপুর এই সমস্ত উপজেলাগুলোর চাষ করা হয়। মাছ ধরছেন না, সে কারণে কিন্তু এই মাছের আড়তে খানিকটা আসলে মাছের যোগানের কমতি হয়েছে, এবং এই মাছের আমদানি কমে যাওয়ার কারণে কিন্তু এখানকার যারা পাইকাররা আছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে বেলা গড়িয়ে আসলে তারা মাছটা কেনেন না। বেলা গড়িয়ে মাছ কিনতে গেলে সেক্ষেত্রে তাদেরকে কম দামে বিক্রি করতে হয়। অন্যদিকে যারা শহর বা এর আশপাশের বা ফেরি করে যারা বিক্রি করেন খুচরা ব্যবসায়ী, এই তারা খুচরা ব্যবসায়ীরা কিন্তু আসলে মাছটি আসলে কিনতে পারেন না, এবং যার কারণে কিন্তু তাদের এই ধরনের কম দামে কিনতে হয়, এবং হচ্ছে দামটি সঠিকভাবে বাজারে তারা বিক্রি করে দাম পান না। এই কারণে যেটি তারা বলছেন যে বাজারে এখন মাছের সরবরাহটি কমেছে, এবং অন্যদিকে মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে পুকুরের চাষের মাছ কমে থাকার কারণে সেই মাছের দাম কিন্তু আসলে বেড়েছে। আমরা যেটি লক্ষ্য করেছি, গেল এক সপ্তাহের তুলনায় কিন্তু যে প্রতি মাছের দাম প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকে সকালবেলা যেই মাছগুলো বেচা কেনা দেখেছি, মিনার কাপ 130 থেকে 180 টাকা, এটা মাছের প্রকার এবং আকার ভেদে
দামের পার্থক্যটি হয়ে থাকে এবং রুই মাছ আমরা প্রায় 210 থেকে 200 টাকা সেগুলো বিক্রি হচ্ছে পাইকারি দরে। প্রত্যেকটি গাড়িতে 5 কেজি ওজনের থেকেও বেশি 5 কেজি করে মাপা হয় এবং তার বড় মাছগুলো কিন্তু তার থেকে বেশি ওজনের মেপে নেওয়া হয় এবং 5 কেজি ওজনের থেকেও বেশি 5 কেজি করে মাপা হয় এবং তার বড় মাছগুলো কিন্তু তার থেকে বেশি ওজনের মেপে নেওয়া হয় এবং দরদামটা হাঁকডাকে সেই অনুযায়ী আসলে হয়ে থাকে। এছাড়া শিং মাছ আমরা দেখি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সিলভার সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে 170 টাকা কেজি দরে কিন্তু আমরা মাছের বেচাকেনা লক্ষ্য করেছি। এখন বেলা যতটা গড়াচ্ছে খানিকটা মাছের ট্রাকগুলো এসেছে যেগুলো বড় মাছগুলো নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই মাছগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু বিলের মাছ খানিকটা কিন্তু আছে এবং বিলের মাছের দাম বরাবরই আসলে বেশি এই বাজারে এবং আজকেও আমরা সেটি বেশি লক্ষ্য করছে। এখানে দেখছি যে পুকুরের যে চাষ করা মাছগুলো সেই মাছগুলো নিয়ে আসা হচ্ছে এবং যেহেতু এটি তাজা মাছের বাজার এবং তাজা মাছের বাজার হিসেবে আসলে প্রসিদ্ধ, সেখানেও তারা কিন্তু এখানে বিভিন্ন উপায়ে মাছটি পুকুর থেকে সংগ্রহ করার পরে এই বাজারেও কিন্তু তাজা অবস্থাতে আসলে সংগ্রহ করে থাকেন এবং তারা কিন্তু সেই অনুযায়ী আসলে এটার দাম বেচাকেনা হয়। আমরা একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে জানবো যে আসলে এখানে মাছের আসলে দরদাম আজকে কেমন এবং কি পরিমাণে আসলে আমদানি হয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। আজকে আসলে মাছের বাজারের দাম কেমন দেখছেন আপনারা? মোটামুটি ভালোই দাম। অন্যান্য দিনের থেকে দাম কি বেড়েছে? হ্যাঁ, দাম বেড়েছে। একবার আগুন হয়ে আছে, একবার আগুন, খালি ধানের শীষ, খালি ধানের শীষ। আচ্ছা, আমরা এখানে যেটি আসলে লক্ষ্য করছি যে মাছের বাজারে দাম বেড়েছে, এখানকার যারা বিক্রেতা আছেন তারা সেটি আমাদেরকে বলছেন। এছাড়া আমরা যে খুচরা বাজারে দেখেছি সেই খুচরা বাজারেও কিন্তু আসলে এই মাছের দাম বাড়বে আজকে এই কারণে, সেটি এখানকার ব্যবসায়ীরা বলছেন। আমরা একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা যে মাছ কিনতে আসছেন সেই মাছের আসলে দাম কেমন এবং আজকে কি অন্যান্য দিনের থেকে দাম বেড়েছে কিনা? মাছের দাম এখন বেশি আগের থেকে তুলনামূলক অনেক বেশি দাম। কি কারণে বাড়লো? গত কয়েকদিনে তো আসলে কম ছিল। না, শীত বেশি হয়েছে, মাছ কম মারতে হচ্ছে। ইমদাদ, আপনি শুনছিলেন যে আসলে অন্যান্য জায়গায় বা উপজেলাগুলো থেকে যে মাছগুলো চাষ করা হয় জেলেরা সেই মাছ কম শিকার করছেন বলেই আসলে মাছের দাম এখানে বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই বাজার থেকে যে বাইরের যে ক্রেতারা আসেন, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ বা সিলেট এই সমস্ত জায়গা থেকে যে মাছগুলো এখান থেকে যায় সেই মাছগুলো আমরা যেটি দেখছি ব্যবসায়ীরা বলছেন যে একটু খানিকটা কম এবং সেটার চাহিদা একটু কম থাকার কারণে কিন্তু আসলে এই মাছের আমদানি কমে যাওয়ার কারণে আসলে দামটি বাড়ছে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে দর্শক যে রাজশাহীর এই মাছের বাজার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ যেমন যায়, এখানে কিন্তু রাজশাহীর শহরে যে সমস্ত খুচরা বাজারগুলো রয়েছে সেই বাজার থেকেও কিন্তু এখানে খুচরা ক্রেতা যারা আছেন, ভ্রাম্যমাণ ক্রেতা যারা আছেন, মৌসুমি ব্যবসায়ী করেন যারা, তারাও কিন্তু এখানে আসেন। এখানকার আড়তদাররা যেটি বলছেন যে আসলে মাছটি আসলে যখন একটু দেরিতে আসে, বেলা গড়িয়ে আসে, তখন কিন্তু তাদের সেই মাছটি বেচাকেনার সমস্যা হয় এবং এই বেচাকেনার সমস্যার কারণেই কিন্তু তারা এখন মাছটা নিজেরাও আসলে কম নিচ্ছেন এবং এই সব কিছু মিলিয়ে আসলে বাজারে মাছের যে দাম সেটি বেড়েছে এবং সেই সাথে সাথে যারা কিনা এখন যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়ের দিকে পুকুরের যে লিজের হালনাগাদ পুকুরের মাছের পরিমাণ কমে যাওয়া এবং এই যে লিজ ভিত্তিক পুকুরগুলো আবার হালনাগাদ হওয়া দিয়ে যখন পুকুরের মাছেও কম এবং সেই সাথে শীতের কারণে কিন্তু যেহেতু পরিমাণ কমে যাওয়া এবং এই যে লিজ ভিত্তিক পুকুরগুলো আবারও হালনাগাদ হওয়া, সব মিলিয়ে যখন পুকুরের মাছেও কম এবং সেই সাথে শীতের কারণে কিন্তু যেহেতু অন্যান্য যে মাছ সেই কারণে কিন্তু যে বিলের মাছগুলো বা নদীর মাছ সেই মাছগুলো যেহেতু কমে গেছে, সেই মাছগুলো কমে যাওয়ার কারণে সব কিছু মিলিয়ে মাছের বাজারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমদানি সংকট এবং এই আমদানি কম হওয়ার কারণে কিন্তু মাছের দামটি বেড়েছে এবং এটি
প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত এরকম অব্যাহত থাকবে এবং এইভাবে কিন্তু আসলে মাছের দামটি আসলে কয়েক মাস বাড়তে থাকবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো রাজশাহীর নওদাপাড়া মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমদাদ। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। তিনি জানাচ্ছিলেন মাছের সরবরাহ কমায় নওদাপাড়া মাছের আড়তে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের ফেলে দেয়া বর্জ্যে নষ্ট হচ্ছে সমুদ্র। গবেষণা বলছে ৩০ বছর পরে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ থাকবে বেশি। তাই সমুদ্র রক্ষায় দশমবারের মতো সেন্ট মার্টিনে হয়ে গেল কোস্টাল ক্লিনিং প্রোগ্রাম। ৩৫০ স্বেচ্ছাসেবক প্রায় ১,০০০ কেজি বর্জ্য সংগ্রহ করে। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। সুনীল জলরাশিতে আকাশও যেন সীমা হারায়, অপার্থিব সৌন্দর্য ভুলিয়ে দেয় ইটকাঠের শহর। কিন্তু এখানেও ঢুকে পড়তে শুরু করেছে শহুরে জঞ্জাল। পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মার্ক আর্থার ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে একটি সময় আসবে যখন সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে। এখনই ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ ৭৫০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে। এরই মধ্যে সমুদ্র বাঁচাতে কাজ শুরু করেছে বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের সেন্ট মার্টিনসে ওশেন্স কনজারভেন্সি ও কোকাকোলার আয়োজনে দশমবারের মতো হয়ে গেল কোস্টাল ক্লিনিং। প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবী এতে অংশ নেয়। সচেতনতা বাড়াতে এতে যুক্ত করা হয় স্থানীয় শিশুদের। যে কোনো ধরনের পণ্যের মোড়কগুলা পাচ্ছি, জুসের প্যাকেট পাচ্ছি, তারপর বোতলগুলা পাচ্ছি। অনেক জিনিস আছে যেগুলি আমাদের বাংলাদেশের প্রকৃতিকে অনেক হার্ম করে। ৩ ঘন্টায় কুড়িয়ে জমা করা হয় প্রায় ১,০০০ কেজি বর্জ্য। যে পরিমাণ মানুষ আসে এবং সেই পরিমাণই ময়লা তৈরি হয়, কিন্তু এই দ্বীপে সেই পরিমাণ ময়লাকে ডাম্প করার মতো ক্যাপাসিটি আসলে নাই। গত ১০ বছরে এই আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় ১১,৫০০ কেজি প্লাস্টিক বর্জ্য। অবাক করার মতো বিষয় হচ্ছে এই সেন্ট মার্টিনসে কেন্দ্রীয়ভাবে বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা নেই। তাই পর্যটকদের সচেতন হবার পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, না হলে হয়তো অচিরেই এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিনস। করোনা পরিস্থিতির মাঝেই সিলেটের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। এতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটকে মুখরিত হওয়ায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার আশা সংশ্লিষ্টদের। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটক কেন্দ্র ঘুরে এসে ইকরামুল কবিরের রিপোর্ট। ছবি তুলেছেন দিগেন সিংহ। কুয়াশা ভেদ করে পাহাড় আর পাথর বেয়ে আসা স্বচ্ছ পানির মিতালির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে কাছে টানে। তাই বৈশ্বিক মহামারীর মাঝেও পর্যটকরা ছুটে আসেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ তারা। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলি ভোলাগঞ্জ আসলে দেখার মতো, একজন উপভোগ করার মতো খুব সুন্দর জায়গা। এখানে অনেক সুন্দর নদী আছে, পাহাড় আছে, এই জন্য ভালো লাগছে। অনেক পাথর আর এখানে অনেক পানি আছে, তাই ফ্যামিলির সাথে আসছি তো এর জন্য আরো বেশি ভালো লাগছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছেন। 2-3 দিন ব্যবসা একটু ভালো হইতেছে পর্যটন আসার পরে। পর্যটক আসা শুরু করে ব্যবসা মোটামুটি আল্লাহর রহমত ভালোই চলছে। মানুষের আমদানি আস্তে আস্তে বাড়তেছে। সাদা পাথর পর্যটন কেন্দ্রে পর্যটক বাড়ার সাথে সাথে পর্যটক পরিবহনে নৌকার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। তবে ইজারাদারের লোকেরা বলছেন এই সমস্যা সাময়িক। এই লোকগুলো যে আমরা অপেক্ষা করতেছি 1-2 ঘন্টা যে হয়ে যাচ্ছে, এটা কিন্তু সবার জন্য আসলে একটা সাফার করতে হচ্ছে। তো প্রায় 1 ঘন্টা ধরে ওনাদেরকে ফোন দিতেছি, কর্তৃপক্ষ কাউকে ধরা যাচ্ছে না, আর আমাদের ফোনটা রিসিভ করে না, আর ফোন রিসিভ করে বলতেছে আসতেছি। 60 জন আছে, একজন বাস খাইতে দেয়, পরে আরেকজন ডিউটি করবে। হয়তো আজকে বাদ খাওয়া ছিল মনে হয়, একটু শুক্রবারে একটু ঝামেলা হয়, আর অন্যদিন কোনো ঝামেলা হয় নাই। গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ রোধকল্পে দেশের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টও বন্ধ ছিল। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির মাঝে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি পর্যটন কেন্দ্র। তাতে মানুষের ঢল নেমেছে কেন্দ্রগুলোতে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির। সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশি বিদেশি দক্ষতা আর অভিজ্ঞতার মিশেল পদ্মা সেতু
14 দেশের প্রকৌশলগত জ্ঞানের পাশাপাশি জটিলতা কাটাতে ব্যবহার হচ্ছে বিশ্বাসের মেধা। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ 5টি দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সহায়ক পরিবেশ ও অধিক মুনাফায় কারণ দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা। মিল মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও বাজারে কার্যকর হয়নি সরকারের দেয়া চালের দাম। বস্তায় বেড়েছে 200 থেকে 350 টাকা। আমদানি উন্মুক্ত করার পরামর্শ। এবং জার্মানিতে লাগামহীন করোনা পরিস্থিতি। 27 ডিসেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু। ভাইরাস নিয়ন্ত্রণে থাকায় উল্টো চিত্র অস্ট্রেলিয়ায়। বড়দিন আয়োজনে ব্যাপক প্রস্তুতি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।